ছাত্রছাত্রীরা, আজ প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশের শিকার কবিতাটি আমরা পড়াব। জীবনানন্দ দাশের শিকার। এই শিকার কবিতাটি প্রকৃতিপ্রেমিক জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত শিকার কবিতাটি। আমরা কবি জীবনানন্দ দাশের প্রকৃতিপ্রেমের পরিচয় তো এর আগে পেয়েছি, তোমরা তো পেয়েছো, এর আগে বহু জায়গাতেই পেয়েছো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। তাই তো, এরকম বহু কিছু পেয়েছো জীবনানন্দ দাশ সম্পর্কে। তার কলমের ছোঁয়ায় তৈরি হয়ে যায় অপরূপ চিত্রকল্প। কাজেই এই শিকার কবিতাটিও যে তার ব্যতিক্রম কিছু নয়, এটা তো আমরা বলতেই পারি। কবিতাটির দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবে কবিতাটি 4টি স্তবকে বিন্যস্ত। 4টি স্তবকে, 4টি স্তবকের কায়া নির্মিত হয়েছে। তো 4টি স্তবকে বিন্যস্ত কবিতাটির মধ্যে প্রকৃতির এক অনাবিল রূপ যেমন ফুটে উঠেছে একেবারে অকৃত্রিম ভাবে, তেমনি আধুনিক ভোগবাদী নাগরিক সভ্যতায় অভ্যস্ত যে মানুষ, তাদের সীমাহীন লোভ, অমানবিকতা, হৃদয়হীনতার কদর্য রূপও ফুটে উঠেছে স্পষ্টভাবে। তাই তো, দুটি দিক কবিতাটির মধ্যে কবি দেখাতে চেয়েছেন। এক হচ্ছে প্রকৃতির যে অনাবিল রূপ, প্রকৃতির অনাবিল রূপ এটা যেমন ফুটে উঠেছে, তেমনি আধুনিক ভোগবাদী সমাজের, এটা লিখে নিতে পারো বা মনে রাখতে পারো, আধুনিক ভোগবাদী নাগরিক সভ্যতায় অভ্যস্ত মানুষের যে লোভ লালসা, সভ্যতায় অভ্যস্ত মানুষের লোভ, অমানবিকতা, হৃদয়হীনতা, তার যে কদর্য রূপ সেটাও কিন্তু ফুটে উঠেছে স্পষ্টভাবে। এই দুটো দিক কিন্তু কবিতাটির মধ্যে রয়েছে, তোমরা মনে রাখবে, লিখে নিতে পারো। প্রকৃতির এক অনাবিল রূপ, আর কি না, আধুনিক ভোগবাদী নাগরিক সভ্যতায় অভ্যস্ত মানুষের সীমাহীন লোভ, অমানবিকতা, হৃদয়হীনতা, তার ছবিও কিন্তু কবি ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে। প্রতীকী শব্দ ব্যবহারের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু তিনি তুলে ধরেছেন, এটা আমরা কবিতাটি পড়লে দেখতে পাবো। এরপর আমরা কবিতাটির প্রথম স্তবকের দিকে যদি চোখ মেলি তাহলে দেখব যে সেখানে এক সুন্দর ভোরের যে অপরূপ রূপ, যে স্নিগ্ধতা, তার বিশ্লেষণে, তার বর্ণনায় কবি একেবারে মশগুল হয়ে উঠেছেন। প্রথম যে স্তবক, সেখানে দেখো তোমরা কি সুন্দরভাবে কবি ভোরের বর্ণনা দিচ্ছেন। ভোরবেলায় আকাশের রং কেমন, ভোরবেলায় গাছগাছালিকে দেখতে কেমন লাগছে, ভোরবেলায় আকাশে যে একটি তারা তখনও রয়ে গেছে, সেই তারাটির বিশ্লেষণ দিতে গিয়ে কবি কি কি ব্যবহার করছেন সেগুলো আমরা একটু খুঁজে নেব, পড়ে নেব। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো
কোমল নীল। আকাশের রঙের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, আকাশের রঙকে বোঝাতে গিয়ে তিনি বলছেন, কি বলছেন? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। চারদিকে গাছগাছালিকে বোঝাতে গিয়ে বিশেষত তিনি দুটো গাছের তো উল্লেখ করেই দিয়েছেন স্পেসিফিক ভাবে, পেয়ারা ও নোনার গাছ। পেয়ারা ও নোনার গাছ কেমন? টিয়ার পালকের মতো সবুজ। পেয়ারা ও নোনার গাছ, আতা জাতীয় গাছ একটি আর কি, নোনার গাছ। নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে। ভোর হয়েছে তো, আলো ফোটার সঙ্গে সঙ্গে আর দেখা যায় না, কিন্তু একটি তারা এখন আকাশে রয়েছে। সেই তারাটিকে বোঝাতে গিয়ে তারাটি কেমন, তার জন্য তিনি চলে গেছেন পাড়াগাঁয়ে, শহরে নয়, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো বাসর ঘরে শ্রেষ্ঠত্বের দাবি রাখে, সেরার শিরোপা নেয় কারা? বর ও কনে, তাই তো? আবার বাসর ঘর বিয়ের রাতের ব্যাপার, সেখানে কনে হচ্ছে সেরা। পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির, লজ্জা রাঙা যে গোধূলি, তার যে গোধূলি বেলাকার যে আলো, সেই লজ্জা রাঙা মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল, মিশরে দূরে চলে গেছেন, অনেক অনেক দূরে, মিশরের মানুষই তার বুকের থেকে মানুষকে দিচ্ছে, তাকে দিয়েছে। মিশরের মানুষই তার বুকের থেকে সবচেয়ে যেটা সেরা জায়গাও বলতে পারো, হৃদয় থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল, যে একটা মত্ততা ঘেরা একটা যে মোহময় পরিবেশ ছিল সেই সময়ে নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে। তেমনি অনেক দিন আগে, অনেক দিন অতিক্রান্ত হয়ে গেছে, অনেক দূর, অনেক দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু স্মৃতি অমলিন। তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। এত সুন্দরভাবে কবি বিশ্লেষণ করেছেন। তাহলে আমরা আকাশের রং পেলাম, পেয়ারা ও নোনার গাছের রং পেলাম, তারা যে একটি রয়ে গেছে আকাশে তাকে পেলাম, সে কেমন ভাবে প্রতিভাত হচ্ছে। এরপর আমরা দ্বিতীয় স্তবকে চলে যাব। দ্বিতীয় স্তবকে কি বলছেন? হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। তাহলে স্বভাবতই আমরা বুঝতে পারছি সময়টা ছিল শীতকাল, হিমের রাতে শরীরকে রাখার জন্য, গরম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। সেই আগুন রাত্রিবেলা বলে তার রং কেমন ছিল? মোরগ ফুলের মতো লাল, মোরগ ফুলের মতো লাল, তাই তো? অর্থাৎ রাত্রি বলে সেই আগুন এক অপরূপ রূপ নিয়েছিল, টকটকে লাল। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। ভোরে আগুন ততটা দেখা যায় কি সেরকম ভাবে, তার রং সেরকম ভাবে আসে না। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে মুচড়ে সে আগুন কিন্তু জ্বলছে, কিন্তু সেটা কেমন হয়েছে? সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। দেশওয়ালিরা হিমের রাতে সারা রাত মাঠে যে আগুন জ্বালিয়েছিল শরীরকে রাখার জন্য, সেটা
ভোরবেলাতেও শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে জ্বলছে, কিন্তু তার রংটা কেমন হয়ে গেছে সেটাকে বোঝাবার জন্য কবি বলছেন যে কুমকুমের মতো নেই আর, অর্থাৎ খানিকটা ফিকে হয়ে গেছে। কুমকুমের মতো নেই আর, খানিকটা ফিকে হয়েছে, ফিকে বিবর্ণ, খানিকটা ফিকে হয়েছে তার রং। আর কি হয়েছে না, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। রোগা, অসুস্থতা থাকলে ইচ্ছাগুলো মরে মরে যায়, তাই তো? সেই রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সে রং হয়ে গেছে। যে রং ছিল মোরগ ফুলের মতো টকটকে লাল, সেটা এখন কুমকুমের মতো নেই, সেটা হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সে গাঢ়ত্ব আর নেই, সেটা ফিকে হয়ে গেছে। সেটাকে বোঝাতে গিয়ে কবি এত সুন্দরভাবে বলছেন, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। আর সকালের আলোতে আরো কি হচ্ছে, বন ও আকাশে যে একটা এত সুন্দর রং নিয়েছে, একদম ঝিলমিল করছে, সেটা ময়ূরের যে ডানা, ময়ূরের যে সবুজ নীল ডানা, সেই ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ। তাহলে ভোরবেলাকার যে একটা সুন্দর রূপচিত্র কবি আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরে তৃতীয় স্তবকে এসে দেখব ঠিক প্রথম স্তবকের মতোই ভোর দিয়ে শুরু হচ্ছে, ভোর। তাহলে এত সুন্দর একটা সময়, যে সময়টায় শুধু প্রাকৃতিক সৌন্দর্য যে এতটা সুন্দরভাবে আমাদের সামনে ফুটে উঠছে এমনটা নয়, সেই ভোর খানিকটা স্বস্তি দিতে পারে, এটা আমরা এটার মধ্যে দেখব। কিন্তু শেষ পর্যন্ত এটাও দেখব যে এই ভোর, যে ভোরের জন্য অপেক্ষা করছিল এক সুন্দর বাদামি হরিণ, সেই ভোর কিন্তু তাকে আর নিরাপত্তা দিতে পারল না। ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেঘগণির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। ভোরবেলায় এই ভোরে আমরা কি দেখছি, যে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে আত্মরক্ষার লড়াই করেছে, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করেছে চিতাবাঘিনীর হাত থেকে। পরিস্থিতিটা কেমন ছিল না, খুব জটিল পরিস্থিতি ছিল। নক্ষত্রহীন, নক্ষত্রহীন মেঘগণির মতো অন্ধকার। সেই যে রাত, মেঘগণির মতো অন্ধকার, অর্থাৎ খুব ঘুটঘুটে অন্ধকার, অর্থাৎ খুব জটিল একটা পরিস্থিতি, প্রতিবন্ধকতা, বাধা। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেঘগণির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এত একটা সুন্দর ভোর, যে ভোরে এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে ভোরের রূপ, সেই ভোর কিন্তু সুন্দর বাদামি হরিণ চেয়েছিল, তার জন্য অপেক্ষা করছিল। কেন অপেক্ষা করছিল না, তাকে আত্মরক্ষার জন্য লড়াই দিতে হয়েছে। সারা রাত ধরে সে কি করেছে, শিকারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। শিকার সেখানে চিতাবাঘিনী ছিল, তাই তো? চিতা বাঘিনী যথেষ্ট হিংস্র, তাই তো? সেই হিংস্রতার হাত থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য, এবং যথেষ্ট প্রতিকূল পরিস্থিতি ছিল, সেটা ছিল রাত, নক্ষত্রহীন মেঘগণির মতো অন্ধকারে, খুব ঘুটঘুটে অন্ধকার। আর কি, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছিল সে। হ্যাঁ, সুন্দরীর বন থেকে
অর্জুনের বনে ঘুরে ঘুরে। সেই সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করেছিল, যে এই ভোর খানিকটা স্বস্তি এনে দিতে পারবে, এই ভোরে সে কিন্তু ভয় মুক্ত হয়ে যেতে পারবে। এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরে আলো ফুটে উঠেছে, সে এই প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পেরেছে, ভোর হয়েছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। তাহলে সারা রাত ধরে সে আত্মরক্ষার লড়াই দিয়েছে প্রতিকূলতার মধ্য দিয়ে। সে ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে কি করেছে, স্বাভাবিক হয়ে কচি সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এছাড়াও নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো, নেমেছে সে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ, তাই তো, সেই ঢেউয়ে সে নামলো। কিসের জন্য নামছে দেখে নাও। তিনটে দিক এখানে রয়েছে। তাহলে যে হরিণটি, মানে যে সুন্দর বাদামি হরিণ সারা রাত ধরে আত্মরক্ষার লড়াই করেছে, সেই লড়াই জয় করে সে নেমে এসেছে ভোরের আলোয়, যে ভোরের প্রত্যাশায় ছিল সে। সেই ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সে কি করছে, খাচ্ছে কচি বাদামি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। এরপরেই দেখা যাচ্ছে সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। কিসের জন্য নামছে না, ঘুমহীন ক্লান্ত শরীরকে, ঘুমহীন, সারা রাত লড়াই দিয়েছে, ঘুম হয়নি, ঘুমহীন, ক্লান্ত, ক্লান্ত, বিহল, স্বস্তি থাকেনি, একটা চঞ্চলতা ছিল, একটা অস্থিরতা ছিল। ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো, স্রোত, স্রোতও একটি প্রতীকী শব্দ, স্রোত অর্থাৎ আরো গতিময় করে তুলতে, আরো প্রাণময় করে তুলতে, আরো প্রাণবন্ত করে তুলতে নিজেকে, তাই তো। এই যে ঘুমহীন ক্লান্ত বিহল একটা মেজমেজে ভাব, এটাকে কাটিয়ে তোলার জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। কিসের জন্য না, আরো গতিশীল, গতিময় করে তোলবার জন্য, নিজেকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য, শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। আর কিসের জন্য দেখো, তারপরেই রয়েছে যে অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে, একদম জটিল অন্ধকার, গুমুট অন্ধকারের কে অতিক্রম করে যে রোদ আসে, সেই রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য, যে এত একটা জটিল পরিস্থিতি কাটিয়ে এসেছে, তার জন্য যে আনন্দ, সেই আনন্দটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য, বিস্তীর্ণ, তাই তো, একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। আর কি 3 নম্বরে কি রয়েছে, 2-এ, তাহলে বিস্তীর্ণ উল্লাস, বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য, উল্লাস পাবার জন্য 3-এ দেখো বলছেন, এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে, সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। এই নীল আকাশের নিচে, এই যে এতটা প্রতিবন্ধকতা কাটিয়ে এসেছে, সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে। এ তো কিসের, এ তো পৌরুষের জয়, এ তো বলিষ্ঠতার জয়, তাই তো। সাহসে, সাধে, সৌন্দর্যে, হরিণ তো চাইবেই হরিণীর পর হরিণীকে তাক লাগিয়ে দিতে, তাই তো। সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। কেন
না, এতটা প্রতিবন্ধকতাকে সে অতিক্রম করে আসতে পেরেছে। চিতাবাঘিনীর হিংস্রতাকে সে অতিক্রম করেছে, নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারকে সে অতিক্রম করেছে, সুন্দরের বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে এ প্রান্ত থেকে ও প্রান্ত, এই যে একটা পরিক্রমার পথ, এ দীর্ঘ পথ সে অতিক্রম করে এসেছে, ভোরের আলোয় নেমে এসেছে। এ তো সাহসের পরিচয়, এ তো বলিষ্ঠতার জয়, এ তো পৌরুষের জয়। স্বভাবতই হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার একটা ব্যাপার থেকেই যায়। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য, তাই তো? এরপর দেখো একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এই যে একটা সুন্দর পরিবেশ, এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, এর এই ক্ষেত্রে আমরা দেখছি এই যে শব্দ, এই গুলির শব্দ, এটা খুবই বড্ড বেমানান। কবি খুব শব্দচয়নে খুব সাবধানী হয়েছেন। আধুনিক কবি, চিত্ররূপময় কবি, দেখো খুব ছোট্ট ছোট্ট কথার মধ্যে তিনি যে নাগরিক সভ্যতায় অভ্যস্ত মানুষের যে লোভ, লালসা, যে অমানবিকতা, যে হৃদয়হীনতা, সেটাকে ফুটিয়ে তুলছেন খুব ছোট্ট ছোট্ট কয়েকটা কথার মধ্যে। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। একটু আগেই দেখলাম নদীতে হরিণটি নেমেছে, সুন্দর বাদামি হরিণ, সে হরিণ নেমেছে, সে জল কি হয়ে যাচ্ছে, মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। একটা অদ্ভুত শব্দ, এ শব্দ গুলির শব্দ, যে শব্দ একেবারেই বেমানান ছিল। নদীর জলও কি হয়ে গেল, সেই যে হরিণ, যে হরিণ এতটা লড়াই দিয়ে এসেছে, এত প্রতিবন্ধকতা অতিক্রম করে এসেছে, যে হরিণ রাতের জটিলতা কাটিয়ে ভোরের সুবিধা নিতে চেয়েছিল, সেই হরিণ কিন্তু কি হলো, শিকার হয়ে যাচ্ছে। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, আবার আগুন জ্বলল। প্রথমবারে আগুন জ্বলেছিল তোমরা দেখলে, হিমের রাতে দেশওয়ালিরা শরীর রাখার জন্য সারা রাত ধরে মাঠে আগুন জ্বালিয়েছিল। এখন আবার আগুন জ্বলল। সে আগুন কিসের জন্য জ্বলল? উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। যে হরিণটি নিহত হলো, যে হরিণটি শিকারীর ফাঁদে পড়ল, কি হলো, তার মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প। ঘাসের বিছানায় বসে নক্ষত্রের নিচে তারা, নাগরিক সভ্যতার মানুষেরা, লোভমত্ত মানুষেরা কি করছে, শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, তেরি কাটা কয়েকটা মানুষের মাথা, সবকিছুই খুব সুবিন্যস্ত। যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ, নিরপরাধ ঘুম। একেবারে ঠান্ডা হয়ে গেল, নিস্পন্দ, কোনো স্পন্দন নেই প্রাণের, নিরপরাধ ঘুম। হরিণটির কোনো প্রকারের কোনো অপরাধ ছিল না, অথচ সেই হরিণকে কি করতে হলো, ওই নাগরিক সভ্যতায় অভ্যস্ত মানুষের যে লোভ, সেই লোভের কাছে বলি হতে হলো। সে শিকার হলো, লোভের শিকার হলো। এই হচ্ছে কাহিনীটির, মানে শিকার কবিতাটির মূল কাহিনী। কবিতাটি তোমরা পড়বে, খুবই ভালো লাগবে। এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এরই মধ্যে নিজেরাই বুঝতে পারছো। আমি একটু
বলে দিচ্ছি তার মধ্যেও আবার প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটা তোমরা একটু লিখে নিবে। তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখনো বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? এখনো বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? দ্বিতীয় যে প্রশ্নটা মানে ওরই সঙ্গে যেটা রয়েছে যে তেমনি শব্দটি প্রয়োগ, এই যে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, তেমনি শব্দটি প্রয়োগের মধ্য দিয়ে কবি কি বলেছেন? সংক্ষেপে লিখে নাও আর কি। আচ্ছা, 2 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। সে কেনই বা নামলো? এটা একটা প্রশ্ন করে নিবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বরে হচ্ছে আগুন জ্বললো আবার। আগুন জ্বললো আবার, তাই তো? এই আগুন জ্বলার কারণ কি? এই আগুন জ্বলার কারণ কি? তারপরে যে এটা মানে প্রথমাংশে জ্বলা আগুনের সঙ্গে এই আগুন জ্বলার পার্থক্যই বা কি? তাই তো? এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা তৈরি করবে, নিশ্চয়ই খুবই ভালো লাগবে তোমাদের। এবার একটু সংক্ষেপে বলে নিই। কবি যেমন কবিতাটির মধ্যে প্রকৃতির এক অনাবিল রূপকে তুলে ধরেছেন অকৃত্রিমভাবে, তেমনি আধুনিক ভোগবাদী নাগরিক সভ্যতায় অভ্যস্ত মানুষজনের সীমাহীন লোভ লালসা, অমানবিকতা, হৃদয়হীনতাকেও কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন তার এই কবিতাটির মধ্যে। এই দুটো তো আমরা আগেই পেয়েছি, আগে আলোচনা করে নিয়েছিলাম একবার। তো আমরা একটু দেখে নেব যে এই জন্যে যেমন একটা ভোরের খুব সুন্দর বিবরণ তিনি দিয়েছেন, বর্ণনা তিনি দিয়েছেন, তেমনি শেষের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক সভ্যতায় অভ্যস্ত ভোগবাদী মানুষজনেরা তাদের লোভের শিকার হচ্ছে একটি সুন্দর বাদামি হরিণ। আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে শিকার আর শিকারী, তাই তো? শিকার আর শিকারী। শিকার হলো কে? সুন্দর বাদামি হরিণ। তাহলে শিকারী কে? শিকারী হচ্ছে আধুনিক
আধুনিক ভোগবাদী নাগরিক সভ্যতার লোকজনেরা, তাই তো, নাগরিক সভ্যতায় অভ্যস্ত লোভপ্রমত্ত মানুষজন শিকারী, আর শিকার সুন্দর বাদামি হরিণ। একটা লক্ষ্য করার বিষয়, আমরা কবিতাটি পড়ে বুঝেছি, লক্ষ্য করেও নিয়েছি এর আগে, কি না চিতাবাঘিনীর যে হিংস্রতা, সেও শিকারীর বেশেই ছিল, সেও চেয়েছিল সুন্দর বাদামি হরিণকে শিকার করতে, তাই তো, সেও চেয়েছিল সুন্দর বাদামি হরিণকে শিকার করতে, এবং যথেষ্ট একটা ভালো পরিবেশ সে পেয়েছিল। চিতাবাঘিনী রাত পেয়েছিল, তাই তো, রাত পেয়েছিল, নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। সেই জায়গা থেকে সুন্দর বাদামি হরিণ জয়ী হয়েছে। চিতাবাঘিনীর হিংস্রতা এ তো খুব স্বাভাবিক জিনিস, তাই তো, চিতাবাঘিনী যে হিংস্র হবে এ স্বাভাবিক জিনিস। তার হিংস্রতা কিন্তু তুচ্ছ হয়ে গেছে এই আধুনিক ভোগবাদী লোভপ্রমত্ত মানুষজনের কাছে। চিত্ত বিনোদনের জন্য, লোভ লালসা চরিতার্থের জন্য সুন্দর বাদামি হরিণটিকে কি করলো, শিকার করলো তারা। অথচ যে হরিণটি রাতের অন্ধকারকে জয় করেছিল, চিতাবাঘিনীর হিংস্রতাকে জয় করেছিল তার বলিষ্ঠতার জোরে, একেবারে একদম নিরপরাধ সুন্দর বাদামি হরিণটিকে এই ভোগবাদী নাগরিক সভ্যতায় অভ্যস্ত মানুষজনের যে লোভ লালসা, যে অমানবিকতা, তার কাছে কিন্তু বলি হতে হলো। এটা খুব সুন্দরভাবে, খুব স্পষ্টভাবে কবিতাটির মধ্যে তুলে ধরেছেন প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশ। ব্যাস, আজ এই পর্যন্তই।